প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খোরশেদ সূচি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শীতের সকাল, আবার ছুটির সকাল, সব কিছু মিলিয়ে অন্যরকমের একটা অনুভূতি, আনন্দ থাকার কথা, কিন্তু আমাদের অনেক আশা ভরসার জায়গা বেগম খালেদা জিয়া, তার লন্ডনে নেওয়ার ঘটনা, আজকে ওনাকে নেওয়া হবে কখন, সব কিছু মিলিয়ে একটা আশার জায়গা তৈরি হয়ে গেছে যে কি হচ্ছে কি হচ্ছে না। আমরা একটু শিরোনাম পড়ি। প্রথম আলো, খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে, চিকিৎসা পরিস্থিতি, জোট মিত্রের জন্য ফাঁকা রেখে ৩৬ আসনে প্রার্থী দিল বিএনপি, নামমাত্র ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে পুলিশ কমিশন। দৈনিক যুগান্তর, লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত, জামাতের তালিকায় বাদ পড়েছেন ১০০ প্রার্থী। দৈনিক সমকাল, এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, গণহারে বদলির আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত। কালের কণ্ঠের শিরোনাম, পুলিশ কমিশন গঠন হচ্ছে, অধ্যাদেশ অনুমোদন, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। দৈনিক ইত্তেফাক, খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো হচ্ছে, শাশুড়িকে লন্ডনে নিতে আজ আসছেন ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ প্রতিদিন, লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মানবজমিনের শিরোনাম, বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি স্থগিতের ঘোষণা ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয়ের, লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। খবরের কাগজের শিরোনাম, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে, নাগরিক সেবায় বিপর্যয়। আমার দেশের শিরোনাম, তফসিল ঘোষণা ১১ ডিসেম্বর, ভোট ৮ ফেব্রুয়ারি। আমাদের সময়, নির্বাচনে বড় চ্যালেঞ্জ, গুজব, দলীয় চাপ, অবৈধ অস্ত্র। দৈনিক করতোয়া, খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। রূপালী বাংলাদেশ, সংকটাপন্ন খালেদা জিয়া চিকিৎসায় যাচ্ছেন লন্ডন, নির্বাচনের মাধ্যমে জন্ম নেবে নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। দৈনিক দিনকাল, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন। কালবেলা শিরোনাম, আইনগত সহায়তা অধিদপ্তর হচ্ছে। আলোকিত বাংলাদেশের শিরোনাম, প্রার্থনায় বাংলাদেশ, লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। দৈনিক সংগ্রাম, ভোট হতে পারে ১২ই ফেব্রুয়ারি। ইনকেলাবের শিরোনাম, আসন্ন নির্বাচন দেশের জন্য ১০০ বছরের ভিত্তি নির্মাণের সুযোগ, প্রধান উপদেষ্টা বলেছেন, লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। আসলে আজকের শিরোনাম না পড়লেও চলতো, পত্রপত্রিকার একটা শিরোনাম পড়লেই হতো। সবাই উন্মুখ হয়েছে যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে সুচিকিৎসার জন্য, এবং কি হচ্ছে, কখন যাচ্ছে, এটা নিয়েই সবার একটা খবর জানার আগ্রহ। আপনার কাছে কি খবর আছে? আসলে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, তাকে লন্ডন নেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, এটাই তো কিছুটা স্বস্তির, যে কিছুটা আশা জায়গায় যে তার সুচিকিৎসা হচ্ছে, তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ, আমরা সেটা আশা করছি। এবং তার চিকিৎসার জন্যে চীনের ডাক্তাররা এসেছিলেন, ব্রিটেন থেকে ডাক্তাররা এসেছিলেন, এখন আমরা দেখেছি যে ৮টি দেশের ডাক্তাররা কানেক্টেড হয়ে এবং আমাদের দেশের চিকিৎসকদের সাথে এক হয়ে যেভাবে চিকিৎসা করছেন, তাতে অন্তত ওইটুকু স্ট্যাবিলিটি এসছে যে তাকে এত লম্বা সফর, যে ঢাকা থেকে লন্ডন যাওয়া, সেটা সম্ভব হবে, এইটাই তো এক ধরনের স্বস্তির। কিন্তু তারপরও যেহেতু তার বয়স এখন ৮০ বছর এবং তিনি বিভিন্ন রকম শারীরিক বিভিন্ন রকম রোগে জটিলতায় ভুগছেন, সে অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু দূর হচ্ছে না। আর বেগম জিয়া তো একজন সাধারণ নারী না, তিনি শুধু বিএনপির নেত্রী না, বিএনপির চেয়ারপারসন না, তিনি আসলে বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, এবং তার প্রতি দলমত নির্বিশেষে দেশের প্রায় সব মানুষের প্রগাঢ় শ্রদ্ধা রয়েছে। সো তিনি অসুস্থ, এটা সারা দেশকে, সারা দেশের মানুষকেই
অনেক উদ্বেগের মধ্যে, অনেক এবং উৎকণ্ঠার মধ্যে এটা আপনি দিচ্ছে। খুব যথার্থ বলেছেন যে গত কয়েকদিন ধরে তার জন্য যে দল মত নির্বিশেষে যে মানুষের প্রার্থনার যে জায়গাটা তৈরি হয়েছে, এটাই তো আসলে বাংলাদেশের শক্তি। হ্যাঁ, নিঃসন্দেহে। এবং যেখানে তাকে আমরা দেখেছি যে গত ১৬ বছর, ২৪-এর ৫ই আগস্টের আগের ১৬-১৭ বছর আসলে তাকে যেভাবে নির্যাতিত করা হয়েছে, যেভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, তার সম্মানহানির এক ধরনের তার ইমেজ, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে, সেই জায়গায় যে মানুষ বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি এই ধরনের কোনো অপচেষ্টা, সেটার প্রমাণ হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ গত ১০-১২ দিন ধরে বেগম জিয়ার জন্য দোয়া মোনাজাত প্রার্থনায় রয়েছে, এবং দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে এভাবে সার্বজনীনভাবে সব মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাওয়া, এটা অনেক বড় অর্জন। এবং সেটাতেই বোঝা যায় যে মানুষ আসলে সবাই চায় যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আরো মানে দীর্ঘদিন থাকুন। সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ কিন্তু এই ঐক্যটাই চায়, যে আমরা সবাই মিলে ঐক্য রাখি, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা আসবো আলোচনায় আবার, কিন্তু অন্য আলোচনায় একটু যেতে চাই। নির্বাচন, আজকের পত্রিকার শিরোনাম তফসিল ঘোষণা 11 ডিসেম্বর এবং আগামী রবিবার ইসির সাধারণ সভায়, মানে বিশেষ সভায় নির্ধারণ হবে আর কি। তো আপনার কি মনে হচ্ছে? একই সাথে একটু বলে দিতে চাই যে নানান গতকাল বিভিন্ন টেলিভিশনেও দেখলাম যে এনসিপির নেতৃবৃন্দ এবং বিশেষ করে বিএনপির নজরুল ইসলাম সাহেবের বক্তব্য, যেমন নজরুল ইসলাম সাহেবের বক্তব্যটাই যদি আপনাকে পড়ে শোনাই, মানে উল্লেখ করি, উনি বলেছেন যৌক্তিক কোনো কারণ ছাড়া নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তো যখন ওই যে যৌক্তিক কোনো কারণের কথা আসে, তখন কি একটু প্রশ্ন আসে, আদৌ কি তাহলে পেছাচ্ছে বা নির্বাচন হচ্ছে না? না, আমি মনে করি নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। জি। নিঃসন্দেহে বেগম খালেদা জিয়া আমাদের জাতীয় নেত্রী, তার অসুস্থতা নিঃসন্দেহে উদ্বেগের, কিন্তু অসুস্থতার কারণে নির্বাচন পিছিয়ে যাবে একজন নেত্রীর, না, এইটা কোনো তো কারণ না, নেই। এইটা এটা কিন্তু এনসিপির বক্তব্যের মধ্যে এসেছে। আচ্ছা, আচ্ছা, তো সেজন্যই বলছি। আর মানে বিশেষ কোনো কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার মতন কোনো কারণ তৈরি হবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে অবশ্যই নির্বাচন ঠিক সময়ই হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা। নির্বাচন কমিশন তো অলরেডি ঘোষণাই প্রায় দিয়ে দিয়েছে যে 11 ডিসেম্বর তারা তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণা করবে। এবং আমরা যেটা জেনেছি, সম্ভাব্য তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। জি, 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জি। তো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হবে, এবং সব রাজনৈতিক দল সেই প্রস্তুতি নিচ্ছে। বিএনপির আপনি নজরুল ইসলাম খান সাহেবের একটা কথা কোট করলেন, সো তার বিপরীতে বাস্তবতা হচ্ছে বিএনপি এর আগে 237টি আসনে প্রার্থী ঘোষণা করে পরে একটা স্থগিত করে, তো 236টি ছিল। গতকালকে আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তার বিএনপির এখন 272টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয়ে গেছে, আর 28টি মাত্র বাকি আছে, যেটা তারা তাদের জোট সঙ্গী বা রাজনৈতিক সমঝোতার প্রার্থীদের জন্য সংরক্ষণের কথা বলছে। তার মানে বিএনপিও কিন্তু বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাঝেও বিএনপি তার নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যার তাতেই মনে হয় যে সবকিছুই ঠিকঠাক চলছে। এবং আমরা বিশ্বাস করি এবং আপনি যেটা একটু আগে বললেন যে বিএনপি আবার তাদের প্রার্থীতে আরো ঘোষণা করেছে, একই সাথে আবার নতুন খবর হলো জামাত 100 তাদের প্রার্থী 100 প্রার্থীকে তারা দিয়ে তাদের সমমনা দলকে বোধহয় দেওয়ার চেষ্টা করছে। এটাও তো একটা, এটা নিঃসন্দেহে রাজনীতি একটা বড় ঘটনা। তার মানে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, তারা চেষ্টা করছে যে ইসলামপন্থী, তারা বলছেন যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা করা। আচ্ছা, তো সেইটা করছেন তারা। ইসলামী দলগুলো এক হচ্ছে, জামাতের সাথে বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে, মাওলানা মামুনুল হক সাহেবের দল আছে, এবং তারা 5টি দল এক হয়ে যুগপৎ আন্দোলনে আছেন। তারা এর আগেও মানে আপনার ভোটের পদ্ধতি নিয়ে আন্দোলনে ছিলেন, এখনও একই সাথে আছেন এবং একই সাথে জোটবদ্ধভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে প্রসঙ্গক্রমে যেটা বলি যে এই সময় এখন হ্যাঁ না ভোটটা আলোচনায় তেমন নাই, কিন্তু ইসলামী জোটগুলোর যে ঐক্যবদ্ধতা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তারা হ্যাঁ না ভোটের ব্যাপারটাকে খুব গুরুত্ব দিচ্ছে। সেটা বলছে বাস্তবতা হচ্ছে যে আপনার হ্যাঁ না ভোটটা আসলে গুরুত্বপূর্ণই, এবং হ্যাঁ না ভোটকে কিন্তু যেহেতু সংসদ নির্বাচনে সবাই সংসদে যাওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে আসলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন, সেই পরিস্থিতিতে হ্যাঁ ভোট দেন না, সেই ক্যাম্পেইনটা আসলে সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারের যেহেতু কোনো প্রার্থী নেই,
দলীয় প্রার্থী নেই। সরকার যেহেতু নির্বাচন একটি অন্তর্বর্তী সরকার আসলে মানে গণভোটের প্রচারের দায়িত্বটা সরকার। সেই জায়গা থেকে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে হ্যাঁ না ভোটের জায়গায় যে 4টি প্রশ্ন আছে, আপনি কি এখনো বুঝেছেন? এইটা আমি বুঝলেও কিছু আসে জানা, কারণ ভোটার তো ভোট তো দিতে যাবেন আপনি। আমি যাব অবশ্যই, আমার কাছে স্পষ্ট। আমি পুরো জাতীয় সনদ পড়েছি, জুলাই জাতীয় সনদ পড়েছি, একাধিকবার পড়েছি। আপনি ক্লিয়ার, আমাকে হ্যাঁ দিতে হবে না দিতে হবে? মানে এইটাতে এটা খুব জটিল, কারণ 4টি প্রশ্নের 4টিতে আমি হ্যাঁ নাও দিতে পারি। আচ্ছা, হয়তো 3টিতে তাহলে কি হবে না। তো যেহেতু 4টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ একটি, সো আমি 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নে আমার কথার কথা যে 3টি প্রশ্নে আমার মানে মনোভাব ইতিবাচক, একটি প্রশ্নে আমি নেতিবাচক। তখন আমাকে একটা বেছে নিতে হবে, হ্যাঁ অথবা না। হ্যাঁ দেওয়ার মানে হচ্ছে আমি 4টাতেই হ্যাঁ করলাম, না দেওয়ার মানে হচ্ছে আমি 4টাতেই না করলাম। সো আমার সামনে কিন্তু অপশন নাই। সো 4টি প্রশ্ন দিয়ে একটি উত্তর দেওয়ার সুযোগ। আপনার ক্ষেত্রে যদি এই আলোচনাটা হওয়া দরকার, আপনার ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, তো একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটি একদম কিছুই জানে না, শুধু মার্কা দেখে ভোট দেয়, তার ব্যাপারে কি হবে? কিন্তু আপনার শুধু এই যে 4টি প্রশ্ন না, শুধু 4টি প্রশ্ন তো আসলে জুলাই জাতীয় সনদ থেকে এসছে। জুলাই জাতীয় সনদে 84 দফা, এবং তার মধ্যে সংবিধান সংশোধন সহ অনেকগুলো ইস্যু আছে, মানে অনেকগুলো মানে একদম মৌলিক ইস্যু আছে। রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্রের মূলনীতি থেকে শুরু করে মানে সরকার পরিচালনার অনেকগুলি মূল ইস্যু আছে। 84টি পয়েন্টে সাধারণ মানুষ বুঝবেন, এটা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন। প্রাথমিক শিক্ষকরা বিশেষ করে সরকারি স্কুলের বার্ষিক পরীক্ষার এই সময়ে তারা একটা আন্দোলন করলেন। কেউ কোথাও কোথাও আমরা দেখেছি যে অভিভাবকরা, পিয়নরা পর্যন্ত পরীক্ষা নিচ্ছে, কোথাও পরীক্ষা হয় নাই। আজকে সমকালের শিরোনাম, গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা, কেন্দ্রীয় নেতা, জেলা উপজেলা পর্যায়ের আন্দোলন নেতৃত্ব দেওয়া প্রায় সব নেতাকে বদলি করা হয়েছে। কেন করতে হইলো? তাহলে এটা একটা দায়িত্ববোধ ছিল না শিক্ষকদের, যে এই সময় আমরা এই আমি সেটাই বলছিলাম যে শিক্ষকদের কাছে আমরা অনেক দায়িত্বশীল আচরণ আশা করি। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের, এবং প্রাথমিক শিক্ষার্থী, তার মানে একদমই কোমলমতি শিক্ষার্থীরা যারা ক্লাস 5-এর নিচে, 1 থেকে 5, সেই বাচ্চাদের ভবিষ্যৎকে জিম্মি করে শিক্ষকরা যদি সুবিধা দেওয়ার চেষ্টা করেন, এর চেয়ে লজ্জার আমাদের কিছু হয় মানে আর কিছু হতে মানে আমরা শ্রদ্ধার সাথে বলি, তাদের অনেক দাবি হয়তো যৌক্তিক, দাবিগুলো হয়তো যৌক্তিক, সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু বার্ষিক পরীক্ষাকে জিম্মি করে কেন? এটা কোনোভাবেই এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। এবং এটা খুবই দুঃখজনক যে শিক্ষকরা যারা আসলে জাতির বিবেক, যারা জাতি গঠন করবেন, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা আশা করি না। সরকার কঠোর হয়েছে, সরকারের আসলে এই ক্ষেত্রে সরকারের হাতে কোনো অপশন ছিল না। কঠোর না হলে এই পরিস্থিতি হয়তো সামাল দিতে পারতো না। সরকারের বোধ করি আরো আগেই কঠোর হওয়া উচিত ছিল, আরো আগেই উদ্যোগী হওয়া উচিত ছিল। সরকার সবসময় একদম সংকটের মধ্যে পড়ে তারপরে ব্যবস্থা নেয়। এইটা যদি আরো আগেই করতো তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি যে পত্রিকাটা বের করতে যাচ্ছেন তার নাম নাগরিক প্রতিদিন। তো নাগরিক সেবা নিয়ে আজকে একটি রিপোর্ট আছে খবরের কাগজে। নাগরিক সেবায় বিপর্যস্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। শুরু থেকে বিতর্কিত উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ, দক্ষিণ সিটির প্রশাসক অতিরিক্ত দায়িত্বে। এক কর্মকর্তা সামলাচ্ছেন একাধিক দপ্তর, বাড়ছে মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেশি ডেঙ্গুর। তো সব কিছু মিলে আমরা তো মানে এই শহরের যারা মেয়র, অভিভাবক, তাদের কাছ থেকে তো আমরা একটা নিরাপত্তা, আমাদের সুবিধা, সেটা তো চাইবো। নির্বাচনের মতো চলবে, দেশের মতো চলবে। তা নাগরিক সুবিধা না পাই আমরা চাইতে পারি না? অবশ্যই আমরা এটা ডিজার্ভ করি, এটা আমাদের অধিকার। কিন্তু সেই অধিকারকে গত 5ই আগস্টের পর থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, আমি এটা বলবো। কারণ মেয়রের দায়িত্বে বা প্রশাসক দেওয়া হয়েছে, প্রশাসক যাদের দেওয়া হয়েছে তাদের নিয়ে প্রথম থেকেই বিতর্ক হচ্ছে। এবং আমরা দেখলাম যে ঢাকা উত্তরের যিনি মেয়র, তার বিরুদ্ধে সম্প্রতি দুদকে অভিযোগ হয়েছে, তার দুর্নীতির অভিযোগ, এবং দুদক সেটা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে, দুদক আমলে নিয়েছে। এবং দক্ষিণের অবস্থা অচল। নাগরিক সেবা বলতে আসলে কিছুই আমাদের নেই। এবং আমরা যেখানে, আমি একটা উদাহরণ হিসেবে বলি, ঢাকা শহরে যেখানে গাড়ি ঘোড়ার যানজটের একটা ভয়াবহ সমস্যা আছে, তার মধ্যে ঢাকা উত্তর সিটির উদ্যোগে আপনার অটো রিক্সা নামানো হচ্ছে না। তো অটো রিক্সার জন্য
মানে ব্যাটারি চালিত রিক্সা সেটা কত আধুনিক তো সেই সব বয়ান দেওয়া হচ্ছিল এবং তার যুক্তি দেখানো হচ্ছিল যে মানে প্রচুর রিক্সার লাইসেন্স দেওয়া হবে, অটো রিক্সার লাইসেন্স দেওয়া হবে। ঢাকা শহরের প্রধান রাস্তায় অটো রিক্সা চলা কি উচিত? যেখানে এবং এমনিতেই আপনি যে প্রসঙ্গটা তুললেন, এই অটোরিকশা চালকরা, ভাইদের শ্রদ্ধা রেখেই বলি, তারা কখনো আইন মানে না, তারা আইন এবং তারা মনে করে আমি গাড়ির আগে চলে যাব। তো এর জন্য কিন্তু দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে গেছে এবং সেটা প্রশ্রয় দিচ্ছে সিটি কর্পোরেশন। যেই সিটি কর্পোরেশন নাগরিক সেবার মধ্যে তো আপনার রাস্তায় সড়কে নিরাপদে চলাচল, দ্রুততার সাথে চলাচল সেটা নিশ্চিত করা, শহরের গতি থমকে দিচ্ছে এবং সেটা শহরকে ঝুঁকিপূর্ণ করে তুলছে, শহরের সড়ককে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এটা কারা করছে? সিটি কর্পোরেশন করছে। এবং সিটি কর্পোরেশন যদি এই ধরনের আচরণ করে, নাগরিক সেবা আমরা কার কাছ থেকে আশা করব? আচ্ছা সুচিত, তাহলে আমরা কার কাছে বলবো? এই যে আমরা বলি, কার কাছে বলবো? আমরা আসলে আমাদের হতাশার কথা বলি, আমরা পরিবর্তনের জন্য কথা বলি এবং বারবারই আমরা পরিবর্তনের জন্য এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করি, যদিও এটা মানে যারা করেন তারা আসলে কিছু কেয়ারই করে না। যারা পরিবর্তনটা আনতে পারেন তারা কেয়ারই করে না। এই যে কেয়ার করে না আপনি বললেন, ভোজ্য তেল মালিক যারা সংগঠন আছেন, যারা ব্যবসা করেন, তারা সরকারকে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিল। বাণিজ্য উপদেষ্টা উনি ক্ষুব্ধ হলেন, ক্ষুব্ধতা প্রকাশ করলেন, তারপরে কিছু হলো? মানে এটি সমস্যা আমাদের, যে সরকারকে কার্যকর হতে হবে, সরকারকে অনেক বেশি মানে আমরা মুখে মুখে বলি যে গণমুখী হতে হবে, গণবান্ধব হতে হবে, এবং এই সরকারের কাছ থেকে তো আমরা সেটা আশা করেছিলাম যে এই সরকার তো কোনো দলীয় সরকার না, এই সরকার কাউকে খুশি করার তো দরকার নেই। তো এই সরকার তো মানুষকে খুশি করবে, মানুষকে খুশি করবে এমন দৃষ্টান্ত রেখে যাবে যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার এসে কোনোভাবেই মানুষের স্বার্থের বিপরীতে কোনো সিদ্ধান্ত নিতে না পারে। অথচ এই সরকারের কাছ থেকেও আমরা সেটা পাচ্ছি না। এটা আমি আসলে হতাশ সরকারের এই নিষ্পৃহতা নিয়ে। আপনাকে আরেকটা ছোট প্রসঙ্গ তুলতে চাই, যেহেতু আলোচনাটা, কুকুরের সংবাদ এখন আমাদের সারা বিশ্বে আমাদেরকে আলোচিত করেছে এবং বাংলাদেশের এই মানবিক বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই পশু প্রেম, পশুর প্রতি ভালোবাসা, এটা তো একটা মানে ধরেন আপনি কথার কথা, আপনার প্রকৃতিতে পাখি নাই, সারা পাখির কাকলি নাই, কুকুরের ঘেউ ঘেউ শব্দ নাই, বিড়ালের মিউ মিউ শব্দ নাই, তাহলে কি আপনার জনজীবনটা খুব মনে হবে অনেক আনন্দের? না, কখনোই না। মানে প্রাণী অধিকার তো নিঃসন্দেহে নিশ্চিত করা উচিত, কিন্তু মানে পৃথিবীটা শুধুমাত্র মানুষের না, পৃথিবীটা আসলে মানে প্রকৃতির, পৃথিবীটা অন্য সব প্রাণীর। তো তাদের বেঁচে থাকার, তাদের স্বাভাবিকভাবে তাদের সুস্থ জীবনের যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করলেই পৃথিবী সুস্থ থাকবে। এছাড়া আমরা সবাই এক ধরনের অসুস্থতায় ভুগবো। কিন্তু আমাদের পাশাপাশি আপনার প্রথম দায়িত্ব হচ্ছে সব মানুষ যাতে ভালো থাকে সেটা নিশ্চিত করা। আমরা তো সেই যে মানুষকেই ভালো রাখতে পারছি না, আমরা প্রকৃতিকে ভালো রাখবো কি করে, পশু পাখিকে ভালো রাখবো কি করে? না, ওই সবাই মিলে ভালো থাকার চেষ্টাটা যদি সবাই মিলে, তাহলে এটা সম্ভব। সেন্ট মার্টিন, প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকে, আমি সেন্ট মার্টিন যাব, সেন্ট মার্টিন দেখব, বা একটা বেড়ানোর জায়গা। এখানে প্রথম আলোর শিরোনাম হয়েছে সেন্ট মার্টিন ধ্বংসের প্রান্ত সীমায়, তারপরে আবার বলেছে ক্ষীণ আশা আছে। কয়েক দশকের সরকারি অবহেলা, অনিয়ন্ত্রিত উন্নয়ন এবং দ্বীপকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। এবং এখানে ডিমপাড়া জলপাইরঙা কাসিমের ছবি দেখা হচ্ছে, বলা হচ্ছে এটা বিপন্ন হতে যাচ্ছে। বিরল পরিযায়ী পাখি, তার ব্যাপারে এখানে বলা হচ্ছে দৈনিক মানে সৈনিক কাঁকড়ার যে শিল্পকর্ম, সেটাও আর এখন দেখা যায় না। ভাটার সময় নীল পাথুরে কাঁকড়ার আবির্ভাব ঘটে। তো সব কিছু মিলিয়ে আমরা নানা ধরনের কথা শুনি সেন্ট মার্টিনকে নিয়ে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই হচ্ছে, অমুক হচ্ছে। কি হচ্ছে? সেন্ট মার্টিনকে রক্ষার একটা এবং মানে ভালো রাখার একটা চেষ্টা আমরা দেখেছি। যে মানে বাস্তবতা হচ্ছে আমরা যারা সেন্ট মার্টিনে বেড়াতে যাই, আমাদের দায়িত্বশীল হতে হবে। আসলে আমরা যদি মানে সাধারণ মানুষ দায়িত্বশীল না হই, এই দ্বীপটিকে ভালো না বাসি, তাহলে আসলে কঠিন হবে। সেন্ট মার্টিনের পানিতে পলিথিন থেকে শুরু করে বোতল টোতল, মানে পানির ইয়ের বোতল, কোক মানে ড্রিঙ্কসের, সফট ড্রিঙ্কসের বোতল কিংবা পানির খালি বোতল ফেলতে ফেলতে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার একটা চেষ্টা আমরা দেখেছি। এবং এটা নিয়েও অনেক রকম কথা হচ্ছে, সেন্ট মার্টিন কোনো দেশকে দিয়ে দেওয়া হচ্ছে কিনা, মুক্ত হাজার রকম কথা শুনছি। কিন্তু
বাস্তবতা হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সেন্ট মার্টিন বাংলাদেশের অসাধারণ সম্পদ। আপনি সেই সম্পদকে একটা রক্ষা করতে চমৎকার হবে। কথা বলছিলেন, যেমন ধরেন আমরা নদীপথে যাচ্ছি, কোকের বোতলেতে কোক খাচ্ছি, পানি খাচ্ছি পানির বোতলে, খেয়ে ফট করে ছুঁড়ে ফেলে দিলাম। আমার কি সেই দায়িত্বটা হয় না যে এই বোতলটা কোথায় যাবে সেটি বা এই পলিথিনটা কোথায় যাবে? পলিথিন তো পচে না, সে তো তলদেশে যায় নিজে নাব্যতা নষ্ট করার চেষ্টা করবে। তো এই জায়গাগুলো, এই দায়িত্বগুলো যদি আমরা নিজেরা মনে করি যে এই দায়িত্বটা আমার, আমি না ফেলবো না, অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো, এর কোনো বিকল্প নেই। এর জন্য সচেতনতা দরকার এবং এইটা যে এক ধরনের দেশপ্রেম, সেই বোধটা আসলে আমাদের সবার মধ্যে তৈরি হওয়া দরকার। জাগ্রত হওয়া দরকার। আমাদের দেশকে সুন্দর রাখার দায়িত্বটা আমাদের, অন্য কেউ এসে করে দেবে না। আমরা সিটি কর্পোরেশনের কর্মী এসে, পরিচ্ছন্ন কর্মী এসে ঢাকা শহর পরিচ্ছন্ন করবে, সেটার আসে আমরা শহর নোংরা করব, এটা হতে পারে না। এটা পৃথিবীর মানে কোথাও হয় না, বাংলাদেশে হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। আমাদের প্রিয় অতিথি যে কথাটি বললেন যে পরিচ্ছন্নতা কর্মী এসে সব কিছুই পরিষ্কার করে দেবে, এটা যেমন সত্য, এটা সত্য নয় যে আপনি যখন খুশি যেখানে খুশি বর্জ্য ফেলবেন, কোকের বোতল ফেলবেন, পানির বোতল ফেলবেন। এটা তো দায়িত্ব না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।